আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্রের গুণগত পরিবর্তন করা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছে 8 সদস্যের প্রতিনিধি দল। এদিকে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে ধ্বংস এবং গণতন্ত্র টেকসই হবার জন্য সংস্কার জরুরি। বলেছেন যে আপনারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল সেই আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছে এটা রাষ্ট্র সংস্কারের জন্য। তাই আমরা চাই যে এইবারের যে জুলাই গণ অভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অরণ্য, বৈঠক তো শুরু হয়েছে, কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা? সিনথিয়া, আপনি জানেন যে আসলে সংস্কারের যে প্রক্রিয়াটা চলছে, যে আবেদনটা চলছে, এই প্রথম দাবিটাই কিন্তু ছিল জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল নেতৃত্ব ছিল যারা, তাদের এবং তাদের নিয়েই কিন্তু গঠিত হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সুতরাং আজকের বৈঠকটা জাতীয় এবং দলীয় দুই দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ। এনসিপির কাছে যেহেতু মূল দাবিগুলোই ছিল তাদের, এবং সেই প্রেক্ষাপট থেকে এটি কিন্তু দ্বিতীয় দফা বৈঠক। প্রথম দফা বৈঠকে 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 115টিতে একমত হয়েছিল এনসিপি এবং 22টিতে দ্বিমত এবং 29টিতে আংশিক একমত হয়েছিল। যে একমত এবং দ্বিমত এবং যে আংশিক একমত হয়েছিল যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার একটি বড় অংশ রয়েছে যে বাংলাদেশকে প্রাদেশিক শাসন ব্যবস্থার অধীনে নেওয়া হবে কিনা, সেই বিষয়গুলোতে ভিন্নমত ব্যক্ত করেছিল এনসিপি এবং পাশাপাশি আরও নতুন বিভাগ তৈরির ব্যাপারগুলো আছে। তাছাড়া ডিসি ইউএনওদের আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার যে ব্যাপারটি, সেই ব্যাপারটিতেও এদের দ্বিমত রয়েছে এবং তাছাড়া মৌলিক কিছু সংস্কার প্রস্তাবনা, বিশেষ করে সাংবিধানিক যে প্রস্তাবনাগুলো রয়েছে, গণপরিষদ নির্বাচনের যে ব্যাপারগুলো রয়েছে, সেই ব্যাপারগুলোতে আরও বেশি জোর দিতে চায় এনসিপি এবং যাতে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আসলে যে জুলাই আন্দোলনের ফলে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটার পূরণের যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনার ক্ষেত্রটাকে আরও প্রসারিত করার জন্য মূলত এনসিপি জোর দিচ্ছে। এবং সেখানে বারবার যে জিনিসটি বলা হচ্ছে সেটি হলো যে আসলে এই সিস্টেমের অধীনেই কিন্তু স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে একাধিকবার। সুতরাং স্বৈরতন্ত্রকে যদি ভবিষ্যতে প্রতিরোধ করতে হয় তাহলে সিস্টেমটাকে পুরো বদলাতে হবে এবং গণতন্ত্রকে মূলত গণমুখী করতে হবে এবং রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে। সেই জায়গা থেকেই মূলত আজকে যে ঐক্যমত কমিশনের সহসভাপতি রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, তিনিও কিন্তু এই ব্যাপারটি বলেছেন যে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক সংকট যাতে ঘনীভূত হতে না পারে, সেই বিষয়গুলোর জন্যই আসলে মূলত সংস্কারটা দরকার এবং সেখানে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং যে ব্যাপারগুলোতে দ্বিমত বা ভিন্নমত রয়েছে সেই ব্যাপারগুলোতে কীভাবে আরও একমতে আসা যায়, সেই ব্যাপারগুলো নিয়েই কিন্তু মূলত তারা জোর দিচ্ছেন। সিনথিয়া, ধন্যবাদ। দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায় এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা। একই সঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি না করে স্থানীয় মহাসড়কের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করছেন তারা। গতরাত 1টার দিকে এক বিবৃতিতে সব কর্মসূচি ঘোষণা করে কারিগরি ছাত্র আন্দোলন। মানববন্ধনে কারিগরি সেক্টরে বিগত ফ্যাসিবাদী আমলের বৈষম্য দূর করা এবং 6 দফা দাবির প্ল্যাকার্ড হাতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা।
দর্শক, এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সহকর্মী দীপন দেওয়ান এবং বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। দীপন, পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচির সব শেষ খবর আমাদেরকে জানাবেন। সিনথিয়া, এই মুহূর্তে এখানে ঢাকা পলিটেকনিকের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনের যে দাবিগুলো 6 দফা, সেটি এরই মধ্যে সবাই জেনে গেছেন যে মূলত তাদের যেই দাবিটি ছিল সেটি হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টরদের সাথে ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আছে তাদের একটি মিল হয়ে গেছে এবং প্রমোশনের জায়গা তৈরি হয়ে গেছে, সেই জায়গাটি তারা বন্ধ করতে চাচ্ছেন এবং তারা আজকে কর্মসূচি সকাল 11:30টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা 12টায় তারা শুরু করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। এই মুহূর্তে তারা মানববন্ধন থেকে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের যেই দাবিগুলো সেটি অবিলম্বে মেনে নিয়ে একটি সুষ্ঠু সমাধানের দাবি তারা জানাচ্ছেন এবং একই সাথে তারা এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যে মূল ফটকটি রয়েছে সেখানে লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন এবং সেটিও তাদের একটি প্রতীকী কর্মসূচি বলা যায় এবং এই কর্মসূচির মধ্য দিয়ে তাদের ধারাবাহিকভাবে তারা অব্যাহতভাবে এই কর্মসূচি চালাবেন এবং তারা এই কর্মসূচি থেকে মূলত যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে গত বৃহস্পতিবার সচিবালয়ে এই প্রতিনিধি দলের সাথে কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে যেই বৈঠকটি হয়েছিল সেখানে তাদের এই 6 দফার কোনো সমাধান হয়নি, যার কারণে আজকে তারা আবারও শান্তিপূর্ণ কর্মসূচিতে নেমেছেন এবং সড়কের পাশে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছেন যেন জনদুর্ভোগ তৈরি না হয় এবং এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাদের আরও বিভিন্ন ধরনের কর্মসূচি সামনে আসবে। দর্শক, এই মুহূর্তে বরিশালে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বরিশালে আমার সহকর্মী আরিফের কাছে। জি বিপুল, আসলে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন বরিশালের পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত যেটি রয়েছে সেটি হচ্ছে যে বেলা 12টায় কিন্তু বরিশালের যে হাতেমারি কলেজ চৌমাথায় এখানে কিন্তু তাদেরকে অবস্থান নেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত তারা খণ্ড খণ্ড আকারে এসে সড়কের চারপাশে অবস্থান নিয়েছে, কিন্তু ইতিমধ্যেই বরিশালের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে তারা কিন্তু একটি শক্ত অবস্থান নিয়েছে বরিশালের হাতেমারি কলেজ চৌমাথা ঢাকা বরিশাল মহাসড়কের যে অংশটি একটু দেখাতে চাই যে আমার চারপাশে কিন্তু ইতিমধ্যেই যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে একটি তারা এখন পর্যন্ত অবস্থান নিয়েছে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং যে বাংলাদেশ সেনাবাহিনী যারা সদস্য তারাও কিন্তু ধীরে ধীরে অবস্থান নিতে শুরু করেছে গোটা এলাকা জুড়ে। এবং আজকে আসলে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি এখন পর্যন্ত আমাদের না জানালেও শিক্ষার্থীরা বলেছেন আমাদেরকে যে যেহেতু গতকালকে তারা ইতিমধ্যেই কাফনের কাপড় পরে এই সড়কে অবস্থান নিয়ে এখানে তারা যে প্রতিজ্ঞা অনশন করে সেই অনশনের প্রেক্ষিতে কিন্তু আজকেও তারা এই কর্মসূচি হাতে নিয়েছে। তারা বারবারই বলে যাচ্ছেন যে তাদের যে ক্ষুদ্র দাবিটি এটি মানলে রাষ্ট্রের জন্য উন্নয়ন ছাড়া অবনতি হবে না, সুতরাং তাদের এই দাবি যে পর্যন্ত মানা না হবে সে পর্যন্ত সারা দেশের ন্যায় তারাও আসলে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। অপরদিকে বরিশালের শিক্ষা ব্যবস্থাকে যদি একটু বলি সেটি হচ্ছে যে এই শুধু পলিটেকনিক ইনস্টিটিউট নয়, এর সাথে যে টেকনিক্যাল করে যে অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু এখানে অনেক অংশেই অবস্থান নিয়েছে এবং এই অবস্থানে যেন জানমালের কোনো ক্ষতি সাধিত না হয় এই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু একটি শক্ত অবস্থানে যেমন নিয়েছে। আমি ইতিমধ্যে কথা বলছিলাম বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান সাহেব, তিনি আমাদেরকে বলেছেন যে আসলে শান্তিপূর্ণ কর্মসূচি যদি না করা হয়, যদি সড়ক অবরোধ করে তাহলে সিনিয়র অফিসারদের সিদ্ধান্ত মোতাবেক আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারাও বলছেন যে শান্তিপূর্ণ অবস্থান করলে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে তারাও আসলে সহযোগিতা করবে। তো এখন পর্যন্ত যে তথ্যটি সেটা হচ্ছে যে চারপাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই এই সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি করবে। এর পরবর্তী বুলেটিনে হয়তোবা জানাতে পারবো তাদের কর্মসূচির কি অবস্থা। সিনথিয়া, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজের প্রায় 14 ঘন্টা পর মিলল 6 মাসের শিশু সেহরিশের মরদেহ। সকাল 10:15টার দিকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। গেল রাত 8টার দিকে মা সালমা বেগম এবং দাদির সঙ্গে ফুপুর বাসায় যাওয়ার পথে অটোরিকশা উল্টে হিজড়া খালে পড়ে নিখোঁজ হয় সে। স্থানীয়দের চেষ্টায় মা ও দাদিকে তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব হলেও পাওয়া যায়নি সেহরিশকে। পরে উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন। বৃষ্টির কারণে চকবাজারের কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের গলিতে জলাবদ্ধতার কারণে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শিশুটির মরদেহ উদ্ধার পরবর্তী পরিস্থিতি আমাদের জানাবেন, কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিশুটির দাদার বাড়িতে, এবং এখানে কিন্তু একটা শোষণ নীরবতা অবস্থা বিরাজ করছে। একটু বলে রাখি, শিশুটি গতকাল রাত 8:30টার সময় আসলে ফুফুর বাড়িতে যাওয়ার সময় খালে পড়ে। সেই থেকেই কিন্তু ফায়ার সার্ভিস, নৌবাহিনীর কর্মীরা কিন্তু রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু হতাশা হয়েছেন। পরে যেখানে শিশুটি পরে সেখান থেকে 5 কিলোমিটার দূরে, তার মানে শিশুটির বাসার কাছাকাছিতে চাকতাই খালের মুখে শিশুটিকে দেখতে পাই একজন পথচারী, মিজান নামে এক পথচারী। সে প্রথমে মনে করছিল সেটি একটি পুতুল, সে কিন্তু পুতুল মনে করে কাছে নামে এটি নেওয়ার জন্য। পরবর্তীতে যখন দেখে যে এটি একটি বাচ্চার লাশ, পরবর্তীতে সে না নিয়ে কিন্তু উঠে যায় এবং এলাকাবাসীকে ডাক দেয়। এলাকাবাসীকে ডাক দেওয়ার পরে এলাকাবাসী সহ মিলে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধার করার পরে যেহেতু খালের মধ্যে ছিল, অনেকগুলো কাদা মাটি যুক্ত ছিল, এরপর পরেই তাকে এক পাশে রেখে পানি দিয়ে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এরপরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং নৌবাহিনীকে খবর দেওয়া হয়। পরবর্তীতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরাও আসে এবং এরপরে এসে তারা জানতে পারে যে এটি হচ্ছে যে গতকাল যে শিশুটি সে পড়ে গিয়েছিল তারই লাশ, এবং যেখান থেকে লাশটি পাওয়া গেছে তার বাসা থেকে তার দূরত্ব কিন্তু 0.5 কিলোমিটার, এবং যেখান থেকে পড়েছে সেখান থেকে 5 কিলোমিটার দূরত্বে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত 4 বছরে চট্টগ্রামে কিন্তু 12 জন নালায় পরে মারা গেছেন। তার ভিতরে 10 জনের লাশ উদ্ধার করতে পারলো, 2 জন কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। সেই 2 জনকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। 10,000 কোটি টাকা মেগা প্রকল্পের যে জলাবদ্ধতা প্রকল্প, সেটা কিন্তু নিয়ে চট্টগ্রামবাসী যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন আসলে চট্টগ্রামের উন্মুক্ত যে নালাগুলো রয়েছে সেগুলোতে কোনো ধরনের স্ল্যাব দেওয়া হচ্ছে না, এবং স্ল্যাব না দেওয়ার কারণে কিন্তু যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু পথচারীরা পানিতে পড়ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে দুপুর 2টার সময় জোহরের নামাজের পরে পার্শ্ববর্তী মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে 3টা কিংবা 4টার সময় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পরেই তাকে দাফন করবেন। কিছুক্ষণের মধ্যে এখানে কর্পোরেশন মেয়র আসবে এবং তাদের আত্মীয়স্বজন যারা আসে তারা কিন্তু ছুটে আসতেছেন। এই ছিল মরদেহ উদ্ধারের সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ। আবার আগুন ঝরছে নিত্যপণ্যের বাজারে। ঈদের পর বেড়েছে প্রায় প্রতিটি পণ্যের দাম। রমজানের দাম কম থাকলেও এখন বেগুন, করলা, পটল, বরবটি, শসা সহ বিভিন্ন প্রকার সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। এছাড়া টমেটো 40 টাকা ও পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকা দরে। এদিকে মৌসুম শুরু হলেও কমছে না বিভিন্ন জাতের চালের দাম। সেই সাথে লিটার প্রতি 14 টাকা মূল্য বাড়ানোর পরও পর্যাপ্ত সরবরাহ নেই বোতলজাত সয়াবিন তেলের। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।